অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাংলা অষ্টম শ্রেণী কবিতা বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কবি। প্রথম ইউনিট টেস্টের সিলেবাস এর আলোকেই সাজেশন তোমাদের হবে। প্রতিটি লাইন ধরে ধরে সমস্ত কবিতা বিশ্লেষণ করব হাতে কলমে, অর্থাৎ বইয়ে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন এক এক করে উত্তর দেব, প্লাস এক্সট্রা এমসিকিউ এবং এক্সট্রা সম্ভাব্য কিছু সমস্ত প্রশ্নের উত্তর বিশ্লেষণ করব। আশা করি এই ভিডিওটি তোমরা যদি দেখো, এই অধ্যায়ে বা এই কবিতায় যত প্রশ্ন পরীক্ষায় আসার মতো সমস্ত প্রশ্নই এর মধ্যে থেকে তোমরা কমন পাবে। কাজেই তোমরা আর দেরি না করে এখনই, যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই আমার এস হালদার স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পেতে পারো। আর দেরি না, সরাসরি আমরা চলতেছি। দেখি জানুয়ারি ফেব্রুয়ারি মাস এরকম একটা সিলেবাস তোমাদের আছে। বোঝাপড়া, অদ্ভুত আতিথেয়তা, প্রাণ ভরিয়ে গান, যেটা চন্দ্রগুপ্ত বনভোজনের ব্যাপারে, নিখিল বঙ্গ কবিতা সংঘ, সবুজ জামা, চিঠি, আলাপ, পরবাসী, পথ চলতে, একটি চড়ুই পাখি। এ হচ্ছে তোমাদের ইয়ে হলো গল্প এবং কবিতা। আর আছে পথের পাঁচালী, প্রথম থেকে অষ্টম পরিচ্ছেদ, এবং ভাষা চর্চার দল, ধ্বনি পরিবর্তন এবং প্রবাদ প্রবচন। যাই হোক, আমরা এখন সরাসরি কবিতাটা যদি দেখি, তাহলে কবিতায় কি আছে সেটা আমরা দেখতে পাই। কি মনের আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে সব লহজে, কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে, কতটা যে স্বভাব তাদের, কতটা যে তোমার ভাই, কতটা যে এভাবের গতিক, সবার তরে নহে সবাই, তোমরা কতক ফাঁকি দিবে, তুমি কতক দেবে ফাঁকি, তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে, থাকবে বাকি মানদাতারাই আমল থেকে, চলে আসছে এমনি রকম, তোমারই এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম, মনে রেয়াজ কহজে। হ্যাঁ, তারপর ভালো মন্দ যাহাই আসুক সত্তরে সলহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে এলে সুখের, হ্যাঁ এলে সুখের বন্দরতে, জলে তলের পাহাড় ছিল লাগলো বুকে অন্দরতে, মুহূর্তকে পাঁজর গুলে উঠলে কেঁপে আর্তরবে, তাই নিয়ে কি সবার সঙ্গে হ্যাঁ ঝগড়া করে মরতে হবে, ভেসে থাকতে পারো যদি সেইটি সবার চেয়ে, হ্যাঁ শ্রেয়, না পারো তো বিনা বাইককে টুপ করিয়ে ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয় ঘটনা, সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি, মনেরে তাই কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্তরে সও লহ সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে, তুমিও মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে, তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, আকাশ তবু নীল থাকে মধুর থাকে, ভোরের আলো, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, যাহার লাগি চক্ষু বুজে বাহিয়া দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়ে দেখি বিশ্বভুবন মস্তরাগর, মনের তাই কহজে, ভালো মন্দ যাহে আসুক সত্তরে সব লহজে, নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলে যদি জীবনখানি নিজেই দোষে, বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়োল মারে, দোহাই তবে এ কার্যটি যত শীঘ্র পারো সারো, খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঢেলে ঘরা ঘরা, মনের সঙ্গে এক রকমের করে না ভাই বোঝাপড়া, তাহার পরে আধার করে প্রদীপখানিয়ে জ্বালিয়ে তোলে, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটানি তফাৎ হলে, মনের তাই কহজে, ভালো মন্দ যাহা আসুক সত্তরে সব লহজে। এ হচ্ছে তোমার টোটাল কবিতা। এরপরে হাতে কলমে আমরা যে প্রশ্নগুলি দেখব। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত, এরকম করে 2 নম্বর, 2-এর 10টি প্রশ্ন আছে, 3-এর দেখা গেছে 3টি প্রশ্ন, এবং 4, 5, 6 এই হচ্ছে টোটাল হাতে কলমের যত প্রশ্ন আছে। আমরা প্রথমেই হ্যাঁ এক্সট্রা কিছু প্রশ্ন অর্থাৎ এমসিকিউ দেখব। দীপালিকার কোন প্রতিশব্দ বোঝাপড়া কবিতায় আছে? বোঝাপড়া কবিতায় আছে কি? প্রদীপ। আধার ঘরে কি জ্বালাতে বলেছেন? প্রদীপ জ্বালাতে বলেছেন। তারপর আকাশ তবু কেমন থাকে? সুনীল থাকে। কোন গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ নোবেল পান? হ্যাঁ, সং অফারিংস। তারপরে সংখ্যা যেখানে নেই গো সেখানে কি হতে পারে? সেখানে জাহাজ ডুবি হতে পারে। বিশ্বভুবন কেমন? বিশ্বভুবন মস্ত ডাগর, সত্যকে মেনে নিতে হবে সহজে। তারপর পাহাড় ছিল কোথায় মাথা তুলে? পাহাড় ছিল জলের তলায় মাথা তুলে। হ্যাঁ, তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল ড্যাশ সকল জখম। বোঝাপড়া কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আছে, খনিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই হচ্ছে তোমার এক্সট্রা এমসিকিউ। এরপর টেক্সট বইয়ের পৃষ্ঠা অনুসারে প্রতিটি প্রশ্ন ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত ভারতী এবং বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। ভারতের কোন প্রতিবেশী দেশ তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয়? ভারতের প্রতিবেশী বাংলাদেশ। রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া
হ্যাঁ রচিত জাতীয়সঙ্গীত হিসেবে বোঝাপড়া কবিতার মূল বক্তব্য একটি ব্যক্তি লেখো। জীবন ভালো মন্দ যাই হোক, এটা কিন্তু এক্সট্রা প্রশ্ন, যাই ঘটুক সেটাই সত্য এবং এই সত্যকে সহজে মেনে নেওয়াটাই মানুষের কর্তব্য। এলে সুখের বন্ধ হতে কবে আসতে হয়, কিভাবে আসতে হয়, অনেক ঝঞ্ঝা অর্থাৎ বাধা বিপত্তি অতিক্রম করে সুখের বন্দরেতে আসতে হয়। জোড়া ঠাকুর ঠাকুর পরিবার থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন? প্রকৃত ভারতীয় বালক পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন। বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ কি করে? বিধির সঙ্গে বিবাদ করে অনেক সময় মানুষ নিজের পায়ে কুড়োল মারে। ভারতের কোন প্রতিবেশী দেশ তার? এটা আমরা বলেছি এটা হচ্ছে বাংলাদেশ, তাই না? আমার সোনার বাংলা। কোথায় জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়? যেখানে কোনো আশঙ্কার সম্ভাবনা থাকে না সেখানে জাহাজডুবির সম্ভাবনা দেখা যায়। মনের আজ কহ যে মনের কবি কি বলতে বলেছেন? ও মনের বলতে বলেছেন যে ভালো মন্দ যায় আসুক না কেন সত্যকে সহজেই গ্রহণ করতে হবে। নিজের প্রশ্নগুলো উত্তর দেওয়ার 2 নম্বরের প্রশ্ন 2 মার্কের বা এমন আছে 3 মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের সেট করতে পারে। সাইটে সবার চেয়ে শ্রেয়, এটা 2-এর 1, কোনটি সবার চেয়ে শ্রেয়? নির্দিষ্ট উত্তর দাও। সুখের বন্দরেতে পৌঁছানো যায় অনেক ঝঞ্ঝা কাটিয়ে, সুতরাং সুখের কিনারা হয়ে উঠতে হয় জীবনের দুঃখের সাগর পেরিয়ে। এ কাজে যে বিপদ আছে তা মাথা রেখে বিবেচনা এগিয়ে যেতে হয়। সব কিছু উলটপালট হতেই পারে, সম্পূর্ণ নিমজ্জিত হওয়ার সম্ভাবনাও প্রবল হয়, তাই সতর্ক হয়ে চলতে হবে। অন্যের সঙ্গে বিবাদ করা ঠিক হবে না, বরং সুখ পেতে দুঃখ সাগরে ভেসে থাকতে হবে, তাকে অবলম্বন করে টিকে থাকতে হবে, আর সেটাই হবে উপযুক্ত এবং সঙ্গত শ্রেয়। তারপরে 2-এর 2 প্রশ্ন 2-এর ঘটনা সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? সামান্য ঘটনা বলতে চিন্তা না করা, অগ্রাহ্য, অবহেলার অযোগ্য মানে যোগ্য ঘটনাকে বোঝানোর হয়েছে। আমরা বহু কিছু ধর্তব্যের মধ্যে জানি না, জীবনে চলার পথে যার থেকে ভয় নেই মনে করি, দেখা যায় সেই সমূহ বিপত্তির কারণ। কবি সেই আপদ তুচ্ছ বলে বিবেচনা বিষয়কে সামান্য ঘটনা বলেছেন। হ্যাঁ, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। উদ্ধৃতি নিহিতার্থ স্পষ্ট, কেউ ব্যক্তি মাত্রই আত্মপরায়ণ, সে বিনা স্বার্থে এক পা ফেলতে রাজি নয়। আবার এই ব্যক্তি পরার্থে সব কিছু বিসর্জন দিয়ে অপরের মধ্যে আত্মসুখ খুঁজে নেয়, পরের বন্ধু হয়ে ওঠে। তবে এর জন্য পারস্পরিক ত্যাগ স্বীকার করা দরকার হয়। প্রত্যেকে যদি নিজের সামান্য আত্ম অহংকার ত্যাগ করে এগিয়ে আসে তবে মনে পরম শান্তি পাওয়া যায়। মধ্য কথা, আত্মস্বার্থক দূরে ঠেলে বন্ধুত্বের হাত বাড়ালে জীবনে অনেক সুখ পাওয়া যায়। এরপরের প্রশ্ন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো ব্যাখ্যা করো। সব মানুষের মধ্যে দুঃখ বোধ আছে, মাঝে মধ্যে তা প্রবল আকার ধারণ করে, আর এই সময় সে জীবন সম্পর্কে ভীতিশুদ্ধ হয়ে পড়ে। তখন সে মনে করে মরে যাওয়াই ভালো। এ এক ধরনের পলায়ন বৃত্ত। কবির কাছে সত্য সত্য নয়, বরং তা ভয়ানক মিথ্যে। তিনি মনে করেন মানুষ আসলে বাঁচতেই চায়, আর বাঁচতে চায় বলেই কবি বলতে পারেন মরিতে চাহি না আমি, সুন্দর জীবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই। কিংবা যদি কেউ বলে মরলেই বাঁচি, তাহলে বুঝতে হবে দুঃখে আনন্দ পেয়ে পরম তৃপ্তিতে ঢেউ তোলে কথা সব। ঢেউ তোলা কথা সব। তারপরে তাহার বাদ দিয়ে দেখি বিশ্ববন মহস্তরা উদ্দিতার মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ পেয়েছে? সবসময় সুখের সন্ধান ব্যাপৃত থাকে, মায়া মোহ মুগ্ধ আসন্ন জীবন, মাঝে মাঝে আসক্তি তাই এতটাই প্রবল হয়ে ওঠে যে মনে করে যে নির্দিষ্ট কাউকে ছাড়া তার জীবন শূন্য, তার কোনো মূল্যই নেই। আর এই মানসিকতা থেকে সে অপ্রাপ্তিকে বড় করে দেখতে শুরু করে, একই সঙ্গে সে নিজেকেও ক্ষুদ্র করে তোলে। এখানে কবির বক্তব্য, মহাবিশ্বে কেউ কারোর অপরিহার্য নয়। যতই দুঃখ শোক ব্যথা বেদনা মানুষকে ব্যথিত করে, তা আসলে ক্ষণিকের। পরক্ষণেই দুঃখ ভুলে মানুষ আবার স্বাভাবিক জীবন শুরু করে, অতীতকে ভুলে যায়, আগামীর স্বপ্ন নিজেকে সাজিয়ে তোলে। এরপরে কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হয়। জীবনে অনেক কিছুই সহজে মেনে নেওয়া যায় না, তবুও মেনে নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে মনের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবনকে এগিয়ে নিতে হয়। কবির তাই বক্তব্য, অস্তগামী সূর্যের বিপরীতে দীর্ঘতর ছায়াটিকে কেবল বড় করে দেখা ঠিক নয়, তা বিধাতার সঙ্গে কলহ করার সামিল, তাতে নিজের পায়ে নিজে কুড়োল মারা হয়। তাই খানিকটা দুঃখ পেয়ে কান্না ভুলে মনকে দৃঢ় করে বুঝিয়ে মনের সঙ্গে বোঝাপড়া করাতে হয়। মনের আশার আলোর জ্বালিয়ে নিরাশায় অন্ধকার দূরে করতে হয়। তারপরে 2-7 দোহাই, তবে কার্যটি যত শীঘ্র পারো সারো। কি কোন কার্যের কথা বলেছেন সে কার্যটি শীঘ্রই সারাতে হবে। কেন? কখনো কখনো মনের বিপক্ষে দাঁড়াতে হয় জীবন চলার পথে। মনের বিপক্ষে দাঁড়িয়ে কেঁদে কেটে চোখের জল ঝরিয়ে সহজ সত্যিকে মেনে দুঃখ ভরা ঘরে আলোকের প্রদীপ জ্বালাবার কাজেই কথায় কবি এখানে বলেছেন, দুঃখ ভরা মনে বিরসভাবে বসে থাকলে নিজের মনটাই কেবল বিষিয়ে ওঠে, তাতে জীবনের কোনো ক্ষতি হয় না। যে যতই দুঃখ পাক আঘাত পাক, আকাশে সুনীল থাকে, মৃত্যু এলে জীবনকে সুন্দর বলে মনে হয়। কবি অন্যত্র তাই বলেছেন, যা চাই তা ভুল করে তাই নাই, যা পাই তা চাই না। মোট কথা, ব্যক্তি বিশেষের অনুপস্থিতি, মৃত্যু, দুঃখ, বেদনায় পৃথিবী নির্বিকার। সুতরাং মনের সঙ্গে বোঝাপড়া করে নিজের ও ইতি কর্তব্য সারবার জন্যই কবি মনের সঙ্গে বোঝাপড়ার ব্যাপারটি শীঘ্র সারতে বলেছেন। এরপরে 2-8, কখনো আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব। মনকে দৃঢ় করে আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব
সম্ভব, নিজেকে নিজের দুঃখকে বড় করে দেখে লাভ নেই। কবির কথা অনুসারে তাতে ক্ষতি বেশি, সেখানে নিজের দোষে নিজের জীবন ভারাক্রান্ত হয়, বিমোহিত হয়। কবির তাই নির্দেশ মনের সঙ্গে বোঝাপড়া করা, মনকে বোঝাও দুঃখ অভিভূত হলে নিজেরই ক্ষতি, পৃথিবীর কারো কিছু আসবে যাবে না। সুতরাং দুঃখ বলে কার সঙ্গে নিজেকে কতটা পার্থক্য বিবেচনা না করে সহজেই সব মেনে নিয়ে আধার করে প্রদীপ জ্বালানো সম্ভব। হ্যাঁ, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো, এই উদ্ধৃতির মধ্যে দিয়ে জীবন চলার ক্ষেত্রে কোন পথে ঠিকানা মেলে। আলোচ্য পংক্তির মাধ্যমে কবি সার্বিক সমন্বয়ের ইঙ্গিত দিয়েছেন। অন্তত মনের আদর্য সবাই এক আসনে আসীন, সেখানে কারোর সঙ্গে পার্থক্য না করা উচিত। জগতে সবাই এরকম নয়, তাদের মধ্যে পার্থক্য আছে, আর এই পার্থক্য তথা বৈষম্য নিয়ে জীবন এগিয়ে চলে। তাই কারোর সঙ্গে বিবাদ করা নয়, বরং বিনা দ্বিধায় সব কিছু সহজে অতিক্রম জীবনে চলার পথে এগিয়ে যেতে হবে। এরপর 10 নম্বর, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝিয়ে এলো সুখের বন্দরতে। ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কবি কি বুঝিয়েছেন? জীবন চলার পথে হাজারো বাধা বিপত্তি, সেই সব প্রতিবন্ধকতা কাটিয়ে জীবন এগিয়ে যেতে হয়। বাধা বিঘ্ন, দুঃখ যন্ত্রণায় কাতর হতে নেই সকল মন, তাহলে মন দুর্বল হয়ে পড়ে, লক্ষ্য অর্জন সম্ভব হয় না। দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। তাকে জীবন তো কাঁটায় ভরা, এই কাঁটা সরিয়ে বুক ভরা সুগন্ধ ফুলের ঘ্রাণ নেওয়া সম্ভব হয়। বিরুদ্ধ তথা প্রতিকূল পরিস্থিতি, রূপ ঝড় ঝঞ্ঝা কাটিয়ে অবশেষে সুখের বন্দরে তথা স্বস্তির সন্ধান মিলে। সুখ পাওয়া যায় অনেকখানি, কিভাবে সুখ পাওয়া যায়? এখানে অতিরিক্ত দুটো প্রশ্ন। আলোচ্য পংক্তি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতাটি একটি জীবনমুখী কবিতা। মানুষের বিশ্বের সবথেকে উন্নত প্রাণী, জ্ঞান বুদ্ধি শিক্ষা চেতনা মানবিকতার বিকাশ একমাত্র মানুষের মধ্যেই লক্ষণীয়। মানুষ তার অপরিসীম চাহিদা মেটাতে গিয়ে হিংসা হানাহানি বিবাদ ঝগড়া জড়িয়ে পড়ে, কিন্তু বাস্তবে মানুষ তার বন্ধুত্বের হাত বাড়ায়। তবে এত হিংসা হানাহানি নয়, সে বন্ধুত্বের সম্পর্ক সুখ পাওয়া যায়, যা কখনোই বিবাদ বিরোধে পাওয়া যায় না। বোঝাপড়া কবিতা কবি প্রকৃতপক্ষে কোন বোঝাপড়ার কথা বলতে চেয়েছেন? আলোচ্য কবিতা বোঝাপড়া। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতা আসলে আমাদের আবেগী মানব হৃদয়কে বাস্তবের আয়নার সামনেই যেন দাঁড় করিয়ে দেয়। জীবনের বাস্তব অনেক বেশি সহজ, দুঃখ সুখ আসলে এই জীবনের দুটো দিক, তাই উভয় ক্ষেত্রে মন যেন সেই সত্যকে গ্রহণ করে পিছপা না হয়, তারই বোঝাপড়ার কথাই কবিতার ব্যক্ত করেছেন। এরপরে 3 নম্বরের প্রশ্ন, নিজের প্রশ্নগুলো উত্তর নিজের ভাষায় লেখো। ভালো মন্দ যাহাই সুখ সত্তরে লাও সহজে। তুমি কি কবির সঙ্গে একমত? জীবনে চলার পথে না বাধাকে তুমি কিভাবে অতিক্রম করতে চাও? আমি কবির এই কথার সঙ্গে সহমত পোষণ করে আমি বিশ্বাস করি, জীবনে কখনো নিরবচ্ছিন্ন সুখ যেমন মেলে না, ঠিক তেমনি দুঃখ দীর্ঘস্থায়ী হয়। পালা করে একটির পর একটি অন্যটি আসে। তাই সুখে যেমন অতি উচ্ছ্বাসিত হতে নেই, তেমনি দুঃখ ভেঙে পড়তে নেই, দুর্বল হতে নেই। আর এই পরিস্থিতি যে মানিয়ে নিতে পারে, সেই জীবনে যুদ্ধে জয়ী হতে পারে। জীবন চলার পথে সেসব বাধা আসবে, সেগুলিকে আমি পরিস্থিতি অনুযায়ী অতিক্রম করার চেষ্টা করব, কারণ জীবন কখনোই সহজ পথে প্রবাহিত হয় না। প্রতি পদক্ষেপে আসবে কোনো না কোনো প্রতিবন্ধকতা, কিন্তু তাতে যদি আমরা বিভ্রান্ত হয়ে পড়ি, তাহলে জীবন যুদ্ধে হেরে যাব। সেজন্য উপস্থিত বুদ্ধি দিয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে পরিস্থিতিকে মানিয়ে নিয়ে জীবনের ময়দানে টিকে থাকতে হবে। এরপরের প্রশ্ন, মনে রাজ কহ যে ভালো মন্দ যাহাই সুখ সত্তরে লাও সহজে। কবির মতে তুমি কি কখনো মনের সঙ্গে কথা বলো? কবি একটা গানে বলেছিলেন, ও তুই মুখ ফুটিয়া তোর মনের কথা একলা বলো রে। এই কবির এই ভাবনার সাথে আমিও বিশ্বাসী। নিজের মনের সাথে আত্মকথনের অর্থ হলো কবির কোথাও গিয়ে হয়তো নিজেকে খুঁজে পাওয়া যায়। কবির মতো আমিও নিজের মনের সঙ্গে কথা বলি। আসলে মনের সঙ্গে এই কথা বলা এক ধরনের আত্মবিশ্বাসের প্রক্রিয়া। নিজের ত্রুটিগুলোকে খুঁজে বের করে তাকে পরিস্থিতির সঙ্গে মিলিয়ে যাচাই করে নেওয়া। জীবন চলার পথে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, তাই বলে থমকে গেলে চলে না। আমি বরাবরই পড়াশোনায় ভালো, পরীক্ষায় ভালো নম্বর পাই। এই অবস্থায় যদি কোনো বার ফল খারাপ হয় কিংবা নম্বর কম পাই, তবে আমি ভেঙে পড়ব না। মনকে বোঝাবো একটা সাময়িক, তারপর খুঁজে বের করব কী কারণে আমার রেজাল্ট খারাপ হলো। এই ব্যাপারে গুরুজনের পরামর্শ নেব, মনকে বোঝাবো আমি সাধ্যমতো পরিশ্রম করিনি বলে এমন হলো। তাছাড়া এটি জীবনের একমাত্র পরীক্ষা নয়। সুতরাং হতাশ না হয়ে পূর্ণ উদ্যমে আবার পড়ায় মন দেব। মনের সব হতাশা ঝেড়ে ফেলে আগামী পরীক্ষার জন্য নিজেকে আরও ভালো করে তৈরি করব। সবসময় মনে রাখবো, মেঘ দেখে কেউ করিস না রে ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই অপ্রাপ্ত বাক্যটি। এরপরে তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি, তেমনি কি আরও কথাটির অর্থ বুঝিয়ে দাও। এখানে কবি কী ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখো। তেমন করে কথাটির সাধারণ অর্থ সেইভাবে অন্যভাবে বলা যায়। আন্তরিকভাবে আসলে কবি বলতে চেয়েছেন, আন্তরিকভাবে তার সঙ্গে মনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে যদি পারস্পরিক সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া যায়, তবে অনেকটা সুখ বা আত্মতৃপ্তি পাওয়া যায়। কবি এখানে মানসিক সুখ শান্তি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন, মানসিক সুখে জীবনকে সহজ সাবলীল ছন্দময় করে তোলে। পার্থিব সুখ তথা ছন্দমূলত অর্থ প্রদান নয়, আসল হলো মানসিক প্রশান্তি। এই মানসিক প্রশান্তি লোভে
তবে প্রকৃত সুখ মেলে পাওয়া যায় অনেকটাই স্বস্তি জগৎ ও জীবনকে পরম সুখের আনন্দের বলে মনে হয়। এরপরে নিচের শব্দগুলি দোল বিশ্লেষণ করে মুক্ত দল এবং রুদ্ধ দল চিহ্নিত করো। বোঝাপড়া কবিতা সত্যের পাঁজর গুলো বিশ্বভুবন অশ্রুসাগর অন্তর। বোঝাপড়া, হ্যাঁ, মুক্ত দল এখানে 4টি এবং রুদ্ধ দল 0। কতকটা, হ্যাঁ, মুক্ত দল কটা, 2টি এবং রুদ্ধ দল তক 1টি। হ্যাঁ, সত্তরে মুক্ত দল তে আর রে 2টি, রুদ্ধ দল হচ্ছে তু 1টি। তারপর পাঁজরগুলো পাঁজর ওগুলো অর্থাৎ মুক্ত দল পা গুলে 3টি এবং রুদ্রদল জ্বর। তার বিশ্ববিবরণ বিশ্ব ব ভুবন মুক্ত দল অর্থাৎ এখানে 2টি এবং রুদ্রদল বিষ, যেমন বিষ ও বন 2টি। ও তারপরে আশু সাগর এখানে 2টি হচ্ছে মুক্ত দল এবং রুদ্র দল অসগর 2টি। এরপরে নিচের প্রতিটি শব্দে 3টি করে সমার্থক শব্দ লেখো, যেমন মন, হৃদয়, হিয়া, চিত্ত, জখম, নখত, আঘাত, চোট এবং ঝঞ্ঝা, ঝড়, বাদল, ঝটিকা, ঝগড়া, কলহ, বিপদ, বর্ষা। তারপরে সামান্য, তুচ্ছ, অল্প, কম, শকা, ভয়, আশঙ্কা এবং সংশয়, আকাশ, গগন, অম্বর এবং শূন্য এবং সবশেষে 6 নম্বর নিচের প্রতিটি শব্দের বিপরীত শব্দ দিয়ে শব্দজোড় তৈরি করে বাক্য রচনা করো। আধার, সত্য, 10, আকাশ এবং সুখ। আধার, আলো, আলো আধার আবছায় মগডালে আলো আধারের খেলা চলছে। সত্য মিথ্যা, সত্য মিথ্যা, সত্য মিথ্যা যাচাই করে তারপরে তোমার কথা নিয়ে ভাববো। দোষ গুণ, ভালো মন্দ দোষ গুণ নিয়ে মানব জীবন এগিয়ে যায়। আকাশ পাতাল যা হয় দেখা যাবে, অত সব আকাশ পাতাল ভেবে লাভ নেই। সুখ দুঃখ মনের রাখবে, জীবনের সুখ দুঃখ পালাক্রমে আসে, তাই সর্ব অবস্থায় তৈরি থাকতে হয়। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। আশা করি তোমরা ভিডিওটা দেখে অনেক উপকৃত হবে। হ্যাঁ, তাই টেনে না দেখে পুরোটাই যদি তোমরা দেখো তাহলে সমস্ত প্রশ্নের এই আলোচনার মধ্যে পেয়ে যাবে এবং তোমার পরীক্ষায় যত রকমের প্রশ্ন আসবে এর পরীক্ষার মধ্যে আসবে। কাজেই হ্যাঁ, ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজ এই পর্যন্ত।